হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি WBPSC ক্লার্কশিপের ম্যাথের প্র্যাকটিসের 12। আজকে পার্ট 1 করবো 71 থেকে 85 নম্বর কোয়েশ্চেন। তোমরা চাইলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারো। তোমরা প্রতিদিন ওখানে ভিডিওর আপডেট পেয়ে যাবে। তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করনি অবশ্যই করে দাও। দেখো, আমরা যে বই থেকে প্র্যাকটিস সেটগুলি করছি সেটা হচ্ছে লীলাজ ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস। এই বইয়ের প্র্যাকটিস সেটগুলি তোমরা চাইলেই করতে পারো। দেখো, প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে একটি সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, তবে সংখ্যাটির বর্গকে 6 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে এটা জিজ্ঞাসা করেছেন। দেখো, এখানে একটা জিনিস বুঝতে হবে। প্রথমে আমরা দেখে নেব যে এই 6কে 6 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। 6কে 6 দিয়ে যেহেতু ভাগ করা যাচ্ছে, সুতরাং এই যেটা ভাগশেষ আছে সেই ভাগশেষটা কি বলেছে, বর্গকে, অর্থাৎ এই 3-এর স্কোয়ারকে 6 দিয়ে ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, তো 3-এর স্কোয়ার মানে কত? 3 3-কে 9, 9কে কয় দিয়ে ভাগ করছে আমরা? 6। 9কে 6 দিয়ে ভাগ করলে 6কে 6 একবার যাবে, অর্থাৎ 3 কি থাকবে? অবশিষ্ট থাকবে। অপশন আর ডি, এটা হয়ে যাবে কোয়েশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 18, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে, কিন্তু 9 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, সেটা জিজ্ঞাসা করেছে। দেখো, স্বাভাবিকভাবে তোমাদের দেখে অ্যান্সার মনে হচ্ছে যে 9 দিয়ে দেখো কেবলমাত্র এই সংখ্যাটাকে, অর্থাৎ 18,000 এই সংখ্যাটাকে ভাগ যাচ্ছে, এবং সেক্ষেত্রে দেখো কোনো অবশিষ্ট থাকছে না, সুতরাং এটা অ্যান্সার হয়ে যাবে, এটা মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে। কিন্তু তুমি যদি চেক করে দেখো 16 দিয়ে যদি বা 20 দিয়ে যদি এটাকে ভাগ করো, দেখো 20 দিয়ে ভাগ চলে যাচ্ছে, কিন্তু কি বলেছিল? 20 দিয়ে ভাগ গেলে পরে দেখো 4 অবশিষ্ট থাকবে, সে কথা বলেছিল। আর বইয়ে দেখবে তোমাদের এই অপশনটাই মার্কিং করে দেওয়া আছে। লীলা যে ক্র্যাক বইটা আছে, এই কোয়েশ্চেনটা ওরা ভুল করে ফেলেছে। সেটা এখানে কখনোই অপশন বি উত্তর হতে পারবে না, কারণ কি এই যে সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে এটাকে ভাগ করলে 18,000 টাকা ভাগ করলে কখনোই 4 ভাগশেষ আসছে না। সুতরাং এই অঙ্কটা কি আছে? একটু ভুল আছে। ঠিক আছে, কি ভুল আছে? এই যে 9 আছে, এই 9টা হয়ে যাবে 7। ওকে, অর্থাৎ 7 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না, এইটা হবে কোয়েশ্চেনটা, এবং সেক্ষেত্রে অ্যান্সারটাও অর্থাৎ অপশনটাও পাল্টে যাবে। এখন দেখো, যেহেতু 7 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না, দেখো এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করা যায় না। কি করে আমি বুঝলাম এত তাড়াতাড়ি যে 7 দিয়ে ভাগ করা যায় না? দেখো, এর ট্রিক হচ্ছে প্রথমে এই 3টে নাও, এদিক থেকে এদিক থেকে 3টে নাও, আর পরের দুটো রেখে দাও। দেখো, এই 3টে নিলে পরে এই 3টি মনে হচ্ছে 004, 004 মানে এটা 4, আর এটা কত? 17। এই 17 আর 4-এর মধ্যে ডিফারেন্স করো। 17 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত? 13। 13কে যেহেতু 7 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটাকেও 7 দিয়ে ভাগ করা যাবে না। তারপর দেখো, 3টে এখানে 0 আছে, 3টি 0 মানে কত? 0, আর এখানে কত আছে? 18। তাহলে 18 আর 0-এর মধ্যে ডিফারেন্স কত? 18। 18কে 7 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা অ্যান্সার হতে পারবে না। এটা দেখো, এই দিক থেকে যদি আমরা নিই 3টে, তাহলে এটা হচ্ছে 2, আর এখানে কত আছে? 18। তাহলে 18 থেকে 2 বাদ মানে কত হচ্ছে? 16। এই 16কেও 7 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটাও তোমার অ্যান্সার হতে পারবে না। এখন দেখো, এই অঙ্কটা দেখো, এদিক থেকে নিলে পরে 3টে নিলে পরে হচ্ছে কত? 4, অর্থাৎ 004 মানে 4। এখানে কত আছে? 18, অর্থাৎ এই 18 থেকে 4 বাদ দিলে আসছে কত? 14, আর 14কে দেখো 7 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটাই হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা ভুল আছে, অবশ্যই তোমরা বইয়ে এটা কারেকশন করে নিও। ঠিক আছে, আর এটা হচ্ছে 7 দিয়ে ভাগ করার নিয়ম, যে 3টে করে কি করতে হয়? জোড় বানাতে হয়। ঠিক আছে, 3টে করে জোড় বানাতে হয়, এই জোড়ের কি নিতে হয়? ডিফারেন্স নিতে হয়। ডিফারেন্সটা যদি 7 দিয়ে ভাগ যায়, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের মানে পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ চলে যাবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু 3টে জোড় বানানো যাচ্ছে আর একটা যাচ্ছে না, তো আরেকটা আমরা এখানে শূন্য আছে মনে করে নিতেই পারি। ওকে, অর্থাৎ আমরা এই শূন্য রাখি বা না রাখি, এই 3টের সঙ্গে প্রথমকার দুটো বিয়োগ করলে পরে যে ডিফারেন্স আসবে সেটাই যদি 7 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 7 দিয়ে ভাগ চলে যাবে। ওকে, তো এটাই হচ্ছে এখানে ট্রিক। আর তোমরা যদি অঙ্ক চাইলে কেউ করতে পারো, দেখবে অনেক বড় হবে। ওকে, এবার দেখো, এই অঙ্কটার অ্যান্সার জিজ্ঞাসা করেছে কত হবে, অর্থাৎ সরল টাইপের অঙ্ক। দেখো, এখানে আমরা যেটা প্রথমে দেখবো, এটা না হচ্ছে রেখাবন্ধন, অর্থাৎ এই টাকার প্রথমে আগে করবো। দেখো, 1/3 তার সঙ্গে 1/2 যোগ, 1/3 তার সাথে 1/2 যোগ। দেখো 3 আর 2 এর লসাগু কত? 6। এই 3কে যদি 6 দিয়ে ভাগ করে 3 দুগুণে 6, তাহলে উপরে কত আসলো? 2, আর 2কে যদি 6 দিয়ে ভাগ করে 3 দুগুণে 6, তাহলে কত আসলো? 3। 3 আর 2 কত আসলো? 5, 5/6। তখন এই যে রেখাবন্ধনের মধ্যে আছে পুরোটা, এইটার বদলে আমরা এটাকে যদি এখন মুছে দিই, এইটার বদলে আমরা যেটা পাচ্ছি এই জায়গাটায়, সেটা কত পাচ্ছি? 5/6। আর এখানে দেখো 5/6 আছে, তাহলে স্বাভাবিকভাবে 5/6 কেটে গেল, মানে এইটুকুর পুরোটারই কোনো দাম নেই, পুরোটাই আমাদের বাতিল চলে গেল, অর্থাৎ এটার আমাদের অঙ্ক করারই দরকার না, অর্থাৎ ওটুকুর মান সেগুলো আমাদের শূন্য হয়ে গেল। এখন দেখো 1/5 আর 1/4 আছে, তাহলে এটা একবার যোগ করে নিয়ে আসি। 1/5 যোগ 1/4, দেখো এই দুটো লসাগু কত? এটা দুটো লসাগু হচ্ছে 20। 5কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, 4×5 = 20, প্লাস এই 4কে যদি 20 দিয়ে ভাগ করি, 4×5 = 20, তাহলে এটা হবে 5। তাহলে 4×5 = 9, 9/20, আর এখানেও দেখো 9/20 আছে, তাহলে এইটুকু এই দুটোর বদলে আমরা কত পেলাম? 9/20, আর মাইনাস এখানে কত আছে? দেখো 9/20,
20, তাহলে এটা অবশ্যই কেটে যাবে, তাহলে কত আসবে 0, অপশন এ, এটা হয়ে যাবে কোয়েশ্চেন অ্যান্সার। আর তোমরা যখন এই সরল অঙ্ক করবে সবাই যেটা করো সেটা কি করে লাইন বাই লাইন এরকম করে লিখো, দিয়ে প্রতিটা লাইন নামাতে নামাতে চলে যাও। তো সেই ক্ষেত্রে তোমার হ্যাঁ মানে সকাল থেকে ভোর হয়ে মানে কি বলবো সকাল থেকে মানে সন্ধ্যা লেগে যাবে, তাও কিন্তু মানে অ্যান্সার আসতে অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী করবে এইভাবে মানে এখানেই ক্যালকুলেশনটা করে নিয়ে কাটিয়ে দিবে, অর্থাৎ সেই সংখ্যাগুলো কাটিয়ে দেওয়ার বদলে যেটা পাচ্ছ সেই অংশটুকু নিয়ে পরেরটার সাথে ক্যালকুলেশন করবে, দেখবে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তাহলে এইটা হবে উত্তর অপশন এ। আর সেক্ষেত্রে লাইন বাই লাইন যদি লিখো তোমার অনেকটাই সময় নষ্ট হবে। ওকে, এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা করার জন্য যেটা ট্রিকটা বলবো সেটা তোমরা মনে রাখবে। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র আমরা সবারই জানি, এটা আমরা ছোটবেলা থেকে পড়ছি। এটা সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। এখন যখনই এর মাথায় রুট ওভার চাপিয়ে দেবো, এর মাথায় রুট ওভার চেপে দেবে, তাহলে স্কোয়ার আর রুটে কি হয়ে যায়, এটা আর এটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে কি চলে আসে a প্লাস বি চলে আসে, এইটুকু মনে রাখো তোমরা। এখন দেখো এইটা আমরা কি করবো, এই এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার আকারে সাজাবো। কীভাবে সাজাবো দেখো, এখানে 7 আছে, 7টাকে আমরা কি লিখবো, 7টাকে লিখবো 3 প্লাস 4, আর এখানে কত আছে 4√3 প্লাস 4√3, তাহলে এই 3কে আমরা কি লিখতে পারি √3 তার স্কোয়ার লিখতে পারি, ওটা স্কোয়ার হলো, প্লাস এই 4কে আমরা কি লিখতে পারি 2 লিখতে পারি, 2 এর স্কোয়ার। আর এটাকে 2ab আকারে কীভাবে লিখবো দেখো, 2 ইন্টু এই 4-এর জন্য আরেকটা 2 পাবো, 2 গুণে 4 √3, দেখো এটা স্কোয়ার, আমরা এটাকে স্কোয়ার মনে করছি, এটা স্কোয়ার, এটা দেখো বি স্কোয়ার, আর এটা দেখো 2 সরকারি, এটা এ, আর এটা দেখো বি, অর্থাৎ এটা হয়ে গেলো a প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ 2 প্লাস √3 তার হোল স্কোয়ার। এবং যেহেতু এটা পুরোটার মাথায় রুট আছে, ঠিক আছে, তাহলে এটার মাথায় রুট আসবে, তাহলে আমাদের বের হবে কত 2 প্লাস √3 বের হবে। অর্থাৎ এই যে পুরোটা দেখতে পাচ্ছ এইটার বদলে এই রুট থাকবে না, তার বদলে কত বের হবে 2 প্লাস √3, কিন্তু তার আগে কত গুণ আছে 8 গুণ আছে, সুতরাং এটা 8 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 8 দিয়ে গুণ হয়ে গেলে কত আসবে, এটা 8 দুগুণে 16, আর এটা হয়ে যাবে কত 8√3, যেহেতু 8-এর সঙ্গে গুণ আছে। কারণ এইটুকুর বদলে আমরা কি পাচ্ছি সেটা আমি লিখছি, দেখো 8 দিয়ে গুণ হলে এখানে 3 আছে, দেখো এখানে কত আছে, এখানে 3 আছে রুটের ভিতরে, প্লাস 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 প্লাস 8√3 এটা আসছে। এটা দেখো একইভাবে এটাও হয়ে যাবে a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র হয়ে যাবে। কিরকম দেখো, এটা মানে √3 তার স্কোয়ার, 16 মানে কত 4-এর স্কোয়ার, আর এখানে 8 আছে মানে কত 2 ইন্টু 4 ইন্টু √3, তাহলে এটাও দেখো a প্লাস বি তার কি হয়ে গেল হোল স্কোয়ার হয়ে গেল। অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো 4 প্লাস √3 পাবো আগের মতো। ওকে, তাহলে এইটুকুর পুরোটা বাতিল হয়ে গেল, এখন পুরোটা বাতিল হয়ে গেলে কি পেলাম আমরা 4 প্লাস √3, আর এখানে দেখো কত আছে -√3 আছে, তাহলে -√3 আগে থেকে আছে, আর আমরা পেলাম 4 এখানে প্লাস হবে 4 প্লাস √3, এটা -√3 এটা প্লাস √3 কেটে গেল, তার মানে শুধু কি পাচ্ছি আমরা 4 এর রুট ওভার মানে 4 এর বর্গমূল কত 2, আর এটাই হয়ে যাবে এই কোয়েশ্চেনের অপশন এ। ওকে, অর্থাৎ এখানে যে মূল যেটা মন্ত্র সেটা হচ্ছে এই সূত্রটা, অর্থাৎ আমাদের এরকমভাবে রুটের ভিতরে থাকলে পরে সবসময় a প্লাস বি এর হোল স্কয়ার বা a মাইনাস বি এর হোল স্কয়ার যে কোনো একটা সূত্র কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে দেখো 8 জন ব্যক্তির গড় ওজন হচ্ছে 2.5 কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজনের একজনের পরিবর্তে অন্য একজন ব্যক্তি যোগদান করে, তবে নতুন ব্যক্তির ওজন কত। তার মানে বুঝতে পারছো যে ব্যক্তি এসেছে সেই 65 কেজি থেকে বেশি ওজন নিয়ে এসেছে, সেজন্য সবার ওজন কত 2.5 অর্থাৎ 2.5 কিলো করে বাড়িয়ে দিয়েছে। ওকে, তাহলে অ্যান্সারটা আমাদের অবশ্যই 65 থেকে উপরে হবে। এখন দেখো 8 জন ব্যক্তির যেটা 2.5 কেজি করে ওজন বাড়িয়ে দেয়, তাহলে সে একা এসে কত ওজন বাড়িয়ে দিয়েছে দেখো, এটা গুণ করে নাও, তাহলে 8 দুগুণে 16, আর এই 0.5 মানে হচ্ছে 8-এর অর্ধেক, মানে 4 তোমরা গুণ করবা, ঠিক আছে, আমি এটা আমার টেকনিকে গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করে 8 দুগুণে 16 করলে আমার 0.5 মানে হচ্ছে 8-এর অর্ধেক, তাহলে এটা গুণ করলে দেখো 20 আসবে 2.5 কে। ওকে, অর্থাৎ ওই যে ব্যক্তি এসেছে সে 20 ওজন বৃদ্ধি করেছে, তাহলে 65 তো আগে থেকে ওজন ছিল যে ব্যক্তি, তার থেকে 20 বেশি ওজন নিয়ে এসেছে, অর্থাৎ এখানে যোগ করলাম 5, এখানে 6 2 8, অর্থাৎ সে ব্যক্তি 85 কেজি ওজনের হতে হবে, তবেই সবারই ওজন 2.5 কেজি করে বৃদ্ধি পাবে। এরপর দেখো একজন ফল বিক্রেতা যথাক্রমে 15 টাকা, 10 টাকা এবং 5 টাকা দরে 3 ধরনের আপেল বিক্রয় করে। যদি মোট বিক্রিত ফলের অনুপাত 3:2:5 হয় তবে একটি আপেলের গড় মূল্য কত সেটা জিজ্ঞাসা করেছে। তো এখানে দেখো, এখানে যেটা করবা প্রথমে সেটা হচ্ছে তাদের টোটাল দাম আমরা বের করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর এই যে বিক্রিত ফলের অনুপাত বলেছে, তো আমরা মনে করেন যে এই 3খানা, এটা 2খানা, আর এটা 5খানা জিনিসই সে বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে এখানে 15 টাকা করে যদি দাম হয়, ঠিক আছে, আর 3টে যদি ফল বিক্রি করে, তাহলে 3 × 15 তার টাকা হয়েছে এত টাকা। আর তারপরে 10 টাকা করে দেখো, তারপরে যদি 10 টাকা দাম হয়, কটা ফল বিক্রি করেছে এই ধরনের 2টো, তাহলে 2 × 10 প্লাস তারপরে 5 টাকা করে ফল কখানা বিক্রি করেছে, 5খানা বিক্রি করেছে, তাহলে সেক্ষেত্রে দাম হবে কত 5 × 5 বাই নিচে কতগুলো ফল আছে এগুলো সবগুলো যোগ 3, আর এই 2 এ 5, আর 5 এ 10, অর্থাৎ 10। এখন অপরকার সবগুলোকে কি করো 3 × 15 45 প্লাস 10 দুগুণে 20 প্লাস 5 × 5 = 25, অর্থাৎ সবগুলোকে যোগ করো উপরে। ওকে,
যোগ করো বাই নিচে 10। দেখো এখানে আমি যোগ করছি 45 আর এই 20, 45 আর 20 হচ্ছে তোমার 65, 65, 65 এর সঙ্গে 25 যোগ, তাহলে 5 আর 5 10 শূন্য, হাতে থাকে 1, 6 2 8 টাকা 9, 90 আসছে। তাহলে কত আসছে আমাদের 90, 90 বাই কত 10, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, তাহলে কত আসছে 9 টাকা আসছে। অর্থাৎ আমাদের যেটা গড় মূল্য, অর্থাৎ তবে একটি আপেলের গড় মূল্য কত, এটা হবে 9 টাকা। ঠিক আছে, অপশন কোথায় আছে দেখো, অপশন সি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো, একটি কোম্পানিতে 31% কর্মচারী কর জমা করে, 31% কর্মচারী কি করে ট্যাক্স দেয়, আর 20700 জন কর্মচারী কর জমা করেনি, তবে কোম্পানিতে মোট কতজন কর্মচারী রয়েছে। মনে করে নিলাম আমরা কোম্পানিতে মোট 100 জন কর্মচারী, 100% কর্মচারী, মানে সরি মানে টোটাল যে কর্মচারীর সংখ্যা তার 100%ই মনে করছি আমরা, মানে রয়েছে আর কি, টোটাল যে কর্মচারীর সংখ্যা সেটা মনে করি 100% রয়েছে। তাহলে তার মধ্যে 31% কর্মচারী কর জমা করে, তাহলে কত পার্সেন্ট করে না জমা, তাহলে এই 100 থেকে 31 বাদ দেবো, তার মানে কত 69% কর জমা করে না। আর সেটা সংখ্যা দেখো এখানে কোশ্চেন দিয়ে দিয়েছে, তাহলে এই 69 এর মান হচ্ছে 20700, অর্থাৎ 69% এখানে করে না আমরা পাচ্ছি, আর এখানে দিয়ে দিয়েছে 20700 জন কর্মচারী জমা করে না, অর্থাৎ 69% এর মান হচ্ছে এত। তাহলে 1% এর মান কত, এই 69কে এটাতে ভাগ করতে হবে, দেখো এটা ঠিক 6 গুণ হচ্ছে, দেখো 6 দিয়ে গুণ করো 69কে, তাহলে বুঝে যাবে কতখানে 6 9 54, সরি 6 গুণ বলছি 3 গুণ হবে, আমি ভুল বলে দিচ্ছি, 3 গুণ হবে, 3 9 27 7, হাতে থেকে 2, 318, 18 দিয়ে 20, দেখো 207 আসছে। তার মানে এটা 6 দিয়ে কাটাকাটি করলে পরে 69 সঙ্গে 206 হচ্ছে, আর দুটো শূন্য হচ্ছে, তো 600 হচ্ছে, অর্থাৎ কত হচ্ছে 600 হচ্ছে। এখন দেখো যদি আমরা 100% মান বাই করতে চাই, কারণ টোটাল কর্মচারীর সংখ্যা যেহেতু 100%, এখানে একটা পার্সেন্টেজ দাও, তাহলে এই 600 পরে আরও দুটো শূন্য বসে দেবে, অর্থাৎ কত হবে 60,000। দেখো 60,000 বলছি, সরি এখানে আমরা ভুল করছি না, কারণ এটা 3 দিয়ে কাটাকাটি হলো, এখানে 3 হবে, এখানেও কত হবে 3 হবে। ওকে, আমরা আগের 6ই বসিয়ে রেখেছি, তো 3 দিয়ে কাটাকাটি করে চলে যাচ্ছে, তুমি কাটাকাটি করে দেখে নেবে। ওকে, তাহলে 30, তারপর 3টে শূন্য, 30 তারপর 3টে শূন্য, অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, দেখো একজন পাইকারি বিক্রেতা খুচরো বিক্রেতার দ্রব্য বিক্রয় করে চিহ্নিত মূল্যের উপর 30% ছাড়ে, যদি খুচরো বিক্রেতার দ্রব্যগুলি চিহ্নিত মূল্যে বিক্রি করে তবে এদের লাভের হার কত, এটা জিজ্ঞাসা করেছে। দেখো তার মানে 100 টাকা যদি কোনো জিনিস থাকে, তাহলে সেটা মানে বিক্রি করা হয় কত, 30% ছাড়ে বিক্রি করা হয়, মানে কত 70 টাকাতে বিক্রি করা হয়। এবার সে যে 70 টাকায় কিনলো, সে কি করেছে এই ধার্য মূল্যে বিক্রি করে দিচ্ছে, তাহলে সে যদি ধার্য মূল্যে বিক্রি করে, তাহলে তার কত টাকা লাভ হচ্ছে, দেখো 30 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে 70 টাকাতে কত টাকা লাভ হচ্ছে, 30 টাকা লাভ হচ্ছে। তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, আর নিচের পাশে 100 দিয়ে দাও, তাহলে এটাই করে দিলে আমাদের পার্সেন্টেজ চলে আসবে। দেখো এই 3 টাকা রেখে দাও, আর 100/7 মনে হচ্ছে 7 14 98, মানে 14 পূর্ণ 2/7, অর্থাৎ আমরা কিসের মান বাই করলাম, প্রথমে 100/7 মান বাই করলাম, আর 3 টাকা পাশে রেখে দিলাম, তো 3 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে 3 14 42, আর এই 3 দুগুণে 6, অর্থাৎ 42 পূর্ণ 6/7, অপশন আর ডি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো চিনির দাম 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 225 টাকায় 25 কেজি বেশি চিনি ক্রয় করতে পারে, তবে প্রতি কেজি চিনির আসল দাম কত জিজ্ঞাসা করেছে। তাহলে আগে দেখে নিই 10% মানেটা কি, 10% মানে হচ্ছে তোমার 1/10। এখন দেখো কি হয়েছে, এটা কমে গেছে, তার মানে কি আগে 10 টাকা ছিল, দাম কমে গেছে কত টাকা, 1 টাকা, তার মানে এখন দাম কত, এখন দাম হচ্ছে 9 টাকা, তবে 10 টাকা দাম ছিল, এখন হয়ে গেল কত টাকা, 9 টাকা, এটা কি দাম। ওকে, এই দাম বা প্রাইসটাকে যদি উল্টি দেওয়া হয়, তাহলে পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মানে কেজি, অর্থাৎ কত কেজি তুমি জিনিস ক্রয় করেছো সেটার পরিমাণ পাওয়া যায়। ওকে, তাহলে এটা হয়ে যাবে 9, আর এটা হয়ে যাবে কত 10। তার মানে কি আগে 9 কেজি কিনছিল, এখন ক কেজি কিনছে, 10 কেজি, স্বাভাবিকভাবে কিনবে, কারণ দাম যেহেতু কমে গেছে, তার মানে বেশি কিনছে। ঠিক আছে, এখানে দেখো কত বেশি কিনছে, 9 থেকে 10, 10 থেকে 9 বাদ, তার মানে 1 কিনছে। আর কোশ্চেনে দেখো বেশি কত কিনছে বলেছে, 25 কেজি কিনছে, অর্থাৎ এই 1-এর মানই হচ্ছে 25। এখন দেখো আমাদেরকে প্রতি কেজি চিনি আসল দাম বের করতে হবে, আসল মানে আগে যেটা ছিল, তাহলে আমাদেরকে এই 9-এর মান বের করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আগে কত কেজি চিনি কিনতো। তাহলে 1-এর মান যদি 25 হয়, তাহলে 9-এর মান কত হবে, 8 25 200, 9 25 কত হবে 225, তাহলে 225 কেজি চিনি আগে কিনতো। আর দেখো ক টাকায়, সেটা 225 টাকায়, তাহলে 225 টাকা যদি কি হয় দাম হয়, আর কত কেজি 225 কেজি যদি কিনতে হয়, তাহলে কেটাকাটি হয়ে গেল, তাহলে পার কেজি 1 টাকা করে আগে কিনতো। দেখো অপশন কোথায় আছে, অপশন বি, এটা হয়ে যাবে কোয়েশ্চেনের অ্যান্সার। আর যদি এখনকার কথা জিজ্ঞাসা করে, তাহলে কি কথা হবে, 10 ইন্টু এই 25, তো মানে 250 কেজি কিনতো। ওকে, আর সেক্ষেত্রে দেখো দাম কত 225, অর্থাৎ এই 225কে 250 দিয়ে ভাগ করে যেটা অ্যান্সার আসতো সেটা হয়তো এখনকার দাম। ওকে, দেখো 80 নম্বর যেটা কোয়েশ্চেন, 8,000 টাকা বার্ষিক 3% সরল সুদের হারে
এবং 6,000 টাকা 4% সরল সুদের হারে 5 বছরের সুদ সমান হয়। তার মানে কি এখানে প্রথম ক্ষেত্রে যেটা সেটা সময়টা অর্থাৎ টাইমটা দেওয়া নেই, আর দ্বিতীয় ক্ষেত্রে টাইমটা দেওয়া আছে। দুই ক্ষেত্রে সুদের মান হচ্ছে সমান, তাহলে সময়ের পরিমাণ কত অর্থাৎ প্রথম ক্ষেত্রে কত সময় লেগেছে সেটা তোমাকে বের করতে বলেছে। যেহেতু সুদ সমান, সুতরাং আমরা যদি এই আসলের সঙ্গে যদি সুদের হারের গুণ করি, ঠিক আছে, এবং তার অনুপাতকে উল্টে দিই, তাহলে সেটাই পেয়ে যাবো আমাদের সময়ের অনুপাত। অর্থাৎ আমি বলতে চাইছি যে প্রথম ক্ষেত্রে আমরা আগে মানে আসলের সঙ্গে মানে আমাদের সুদের যে হার তার গুণটা আগে করে নিই। 8,000,000 ইন্টু 3 ইস টু কত 6,000 ইন্টু 4। অর্থাৎ আমরা কি করলাম, পি এর সঙ্গে আর এর গুণ করলাম, অর্থাৎ আসলের সঙ্গে সুদের হারের গুণ করলাম। দুই ক্ষেত্রে তো অনুপাত করলাম, অনুপাত করি, কাটাকাটি করো, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, ঠিক আছে। এবার এই অনুপাতটাকে যদি উল্টিয়ে দাও তাহলে সেটাই হয়ে যাবে সময়ের অনুপাত। এবার এটাকে উল্টে দাও, উল্টে দিলে কত আসছে দেখো, এখানে উল্টে দিলে 4-6-24 আসছে, আর এদিকে উল্টে দিলে 3-8-24, তাহলে এদিকে একই আসছে, উল্টাইলেও যা না উল্টাইলেও তাই একই আসতো, ঠিক আছে। 24-এর সঙ্গে 24 কাটাকাটি হয়ে গেলে 1:1 আসছে, অর্থাৎ যেটা সময়ের অনুপাত আসলে সেটা কত 1:1। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কত সময় লেগেছে 5 বছর, তাহলে এখানে যদি 5 বছর সময় লাগে তাহলে এখানেও 5 বছরের সময় লাগবে, কারণ যেহেতু অনুপাতটা 1:1 সেই জন্য, অর্থাৎ অপশন এ এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর দেখো কত বছরে 10,000 টাকা অর্ধবার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 13310 টাকা হবে সেটা জিজ্ঞেস করেছে। দেখো প্রথমে আমরা কি করব, এই যে আসল আর চক্রবৃদ্ধি মানে মোট সুদ আসল যেটা দেওয়া আছে সেটার আমরা অনুপাত বের করে নেব। কত আছে দেখো এখানে, একের পরে 4টে শূন্য আছে, ইস টু 13310 আছে। এইটার সঙ্গে এই শূন্যটা কেটে গেল, এইটা মানে দেখো 10-এর কিউব, আর এইটার মানে দেখো 11-এর কিউব। এগুলো কিন্তু জানতে হবে, অর্থাৎ তোমাদের মনে থাকতে হবে আগে থেকে, এটা 11-এর কিউব এটা হয়, তবে তোমরা চট করে ধরতে পারবে, নাহলে কিন্তু ধরতে পারবে না। যেহেতু এখানে কিউব রুট আসলো, আর এখন দেখো অর্ধবার্ষিক বলেছে, অর্ধবার্ষিক মানে কি সুদের যেটা হার আছে তার থেকে সেটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ 20 থাকলে পরে 20-এর অর্ধেক হয়ে যাবে, 20/2 ইকাল টু 10% হয়ে যাবে। তার মানে কি 10% যদি হয়, 10% যদি হয় তো 10% মানে কত, 1/10, অর্থাৎ 10 কোনো জিনিস থাকলে 1 বেড়ে যায়, অর্থাৎ 10 থেকে কত হয়ে যায় 11 হয়ে যায়, আবার 10 থেকে কত হয়ে যায় 11 হয়ে যায়, আবার 10 থেকে কত হয়ে যায় 11 হয়ে যায়। দেখো এটা গুণ করে যদি তাহলে কত আসবে, এখানে 1000, এখানে গুণ করলে কত হবে, অ্যাকচুয়ালি 1000 না লিখে আমরা যেহেতু 10-কে 3 বার গুণ করছি তখন 10-এর কিউব, আর এখানে 11-কে 3 বার গুণ করছি মানে 11-এর কিউব। দেখো এটার সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই সুদের হারটাকে 3 বার গুণ করার সঙ্গে গুণ করার ফলে যে অনুপাতটা এসেছে তার সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ কবারে সেটা 3 বারে। তার মানে আমরা বলতে পারি যে এটা যেহেতু অর্ধবার্ষিকীর ব্যাপার, সুতরাং 3 বার মানে কি 3টে পর্ব, অর্থাৎ 6 মাস প্লাস 6 মাস প্লাস 6 মাস, অর্থাৎ এতটা টোটাল সময় লেগেছে। তাহলে মানে কত 18 মাস, তার মানে 1/2, অর্থাৎ 1.5 বছর মোটামুটি সময় লাগবে। অপশন কোথায় আছে দেখো, অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো এ ও বি একা একা একটি কাজ করে যথাক্রমে 9 দিন ও 15 দিনে, তবে দুজনে পর্যায়ক্রমে একদিন করে কাজটি করলে এবং এ কাজটি শুরু করলে সম্পূর্ণ কাজটি করতে কত সময় লাগবে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো এ আছে, এখানে মনে করো বি আছে, এ 9 দিনে করে আর বি হচ্ছে 15 দিনে করে, এদের লসও কত, এদের লসও হচ্ছে 45। ওকে, এ দেখো এফিসিয়েন্সি কত, 5-9-45, এর হচ্ছে 3-15-45। তাহলে যেহেতু অল্টারনেটিভলি করছে তাহলে এ প্রথমে শুরু করলো এ, তাহলে তারপর দিন কে শুরু করবে বি। ওকে, তাহলে তারপরে আবার এ শুরু করবে, তারপরে আবার বি, আবার এখানে 5, এখানে আবার 3। তাহলে দেখো প্রতি 2 দিনে দেখো কত ইউনিট করে, 8 ইউনিট করে কাজ হচ্ছে, ঠিক আছে, প্রতি কয় দিনে 2 দিনে। এখন দেখো এখানে কত ইউনিট কাজ করতে হবে তোমার, 40 ইউনিট। তাহলে 40 ইউনিট আমরা এই 8-এর যেটা মাল্টিপল অর্থাৎ 8 দিয়ে ভাগ করা যায় কাছাকাছি সংখ্যা, সেটা কত 40, অর্থাৎ আমাদের 40 ইউনিট দেখো 5-8 40, অর্থাৎ 5 বার এ আর বি একসঙ্গে কাজ করলে পরে কিন্তু 40 ইউনিট কাজ করে দেবে। অর্থাৎ সেই ক্ষেত্রে সময় কত লাগবে, যেহেতু দুজনে একদিন অন্তর একদিন কাজ করে, অর্থাৎ 8 ইউনিট কাজ করতে ওদের সময় লাগে 2 দিন করে, ঠিক আছে। যেহেতু 5-8-কে 40, অর্থাৎ 40 ইউনিট কাজ হয়ে যাবে কত দিনে, 5 × 2, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের 10 দিন সময় লাগবে, ঠিক আছে। তো যদি 40 ইউনিট যদি কাজ আমাদের হয়েই যায় তাহলে পরে সেক্ষেত্রে সময় এসে বলছি, সেক্ষেত্রে সময় বলছি, সেই ক্ষেত্রে আর কাজ কত আছে দেখো, মাত্র 5 ইউনিট আছে। আর এ দেখো একদিনেই 5 ইউনিট করে দিতে পারে, তাহলে পরের দিন তো এ করবে, তাহলে পরের দিন যদি এ করে তাহলে এই 5 ইউনিট এ একদিনই করে দেবে, তাহলে আগে লেগেছিল 10 দিন আর এই একদিন, টোটালে কত হয়ে গেল 11 দিন। অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। তোমাদের যদি একটু বুঝতে অসুবিধা হয়, আমার মনে হচ্ছে হয়তো একটু ক্রিটিক্যাল লাগতে পারে, তোমরা এই ভিডিওটি এই রিমাইন্ড করে আর একবার সুন্দরভাবে দেখে নেবে, তবে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এরপরে দেখো একটি ট্যাপ 6 ঘন্টায় একটি চৌবাচ্চা ভর্তি করে, চৌবাচ্চাটি ট্যাপটি দিয়ে অর্ধেক ভর্তি করার পর ওইরকম আরো 3টি ট্যাপ চৌবাচ্চাটিতে লাগালে কতক্ষণে সম্পূর্ণ চৌবাচ্চাটি ভর্তি হবে জিজ্ঞাসা করেছে। দেখো এখানে 6 ঘন্টায় ভর্তি করে একটা ট্যাপ, আর একটা কি আছে আরো 3টে এক্সট্রা ট্যাপ লাগানো হলো, অর্থাৎ আমরা যদি দেখতে পাচ্ছি এখানে এদের যদি আমরা লসও করে তাহলে 6ই আসছে, সরি
লসাগু কত 6 আসছে, তোমার প্রতিটা নলের এফিসিয়েন্সি কত 1 1 1 1, কারণ 6 একে 6 6 একে 6 6 একে 6 6 একে 6। এখন তো যদি অর্ধেক ভর্তি করার কথা বলা হয়, তাহলে অর্ধেক ভর্তি মানে কি 6 এর অর্ধেক মানে কত 3, অর্থাৎ 3 ইউনিট কে ভরেছিল, প্রথম নলটা ভরেছিল। তো 3 ইউনিট যদি প্রথম নলটা ভরে, তো 3/1 যেহেতু এর এফিসিয়েন্সি 1, তাহলে প্রথম কার্ডটার জন্য 3 মিনিট লেগে গেছে অলরেডি। ওকে, অর্থাৎ 3 মিনিট 3 মিনিট না 3 ঘন্টার কথা বলছে এখানে, তো 3 ঘন্টা লেগেছে। তাহলে অর্ধেক যদি ভরে দেয়, তাহলে এখন বাকি আছে কত, আরও 3 ইউনিট বাকি আছে। আর এই 3 ইউনিটকে এই 3 জনে মিলে একসঙ্গে ভরবে। 3 জনের এফিসিয়েন্সি কত 1 + 1 + 1 অর্থাৎ 3, অর্থাৎ 3কে 3 দিয়ে ভাগ করো, তাহলে কত আসছে 1 আওয়ার। অর্থাৎ 3 জনে মিলে 1 ঘন্টাতেই 3 ইউনিট ভরে দেবে। তাহলে আগে লেগেছিল 3 ঘন্টা আর এই 1 ঘন্টা, তাহলে টোটাল কত লাগলো 4 আওয়ার। অপশন কোথায় আছে, অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো, এক ব্যক্তি মোট দূরত্বে 2/15 অংশ ট্রেনে যায়, 9/20 অংশ বাসে এবং বাকি 10 কিমি দূরত্ব পায়ে হেঁটে যায়, তবে মোট দূরত্ব কত সেটা জিজ্ঞাসা করছে। দেখো, আমরা যেটা করবো সেটা হচ্ছে এই 15 আর 20 দিয়ে ভাগ যায় এমন সংখ্যাকে প্রথমে আমরা মোট দূরত্ব ভেবে নেব। তাহলে 15 আর 20 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা হচ্ছে 60, অর্থাৎ এক কথায় এই দুটো লসাগু মনে করে নাও। তাহলে আমরা টোটাল যে ডিস্টেন্স সেটাকে মনে করে নিলাম আমরা টিডি, টোটাল ডিস্টেন্স, এটাকে মনে করে নিলাম আমরা 60। এই 60-এর আবার দেখো 2/15 কিসে যায়, এটা যায় তোমার ট্রেনে যায়, এটা বাই ট্রেনে যায় কত 2/15, 4 15 60, 4 দুগুণে 8 কিলোমিটার যায়। এখন দেখো বাসে কত যায়, বাসে যায় তোমার ওই 60-এর 9/20 যায়। ওকে, 3 20 60, 3 9 27 এত কিলোমিটার। অর্থাৎ বাস আর ট্রেনে মিলে তাহলে টোটাল কত কিলোমিটার চলে গেল দেখো, ট্রেন প্লাস বাস কত কিলোমিটার গেল, এখানে হচ্ছে 35 কিলোমিটার গেল। ঠিক আছে, 35 কিলোমিটার যদি যেই থাকে, তাহলে 60 কিলোমিটারের মধ্যে 35 কিলোমিটার চলে গেছে। তাহলে আর বাকি কত কিলোমিটার আছে, সেটা হচ্ছে 60 - 35 মানে 25 কিলোমিটার আছে। আর এই 25 কিলোমিটার কিসে যায়, পায়ে হেঁটে যায়। তাহলে এখানে দেখো আবার কোশ্চেন আবার বলে দিয়েছে যে এটা কি 10 কিমি সমতুল্য। তাহলে এই 25 হচ্ছে কার সমতুল্য, 10 কিমি সমতুল্য। তাহলে 1 কার সমতুল্য, 10/25 এর সমতুল্য। আমরা যেহেতু 60 টোটাল ডিস্টেন্স ধরেছি, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 60-এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে 10/25 × 60, এটা অঙ্ক কষলেই হয়ে যাবে। দেখো 5 দুগুণে 10, 5 5 25, 5 12 60, 12 দুগুণে 24, অর্থাৎ আমাদের যেটা ডিস্টেন্স সেটা কত 24 কিলোমিটার। অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, একটি মোটর বোট 35 কিমি দূরত্ব গিয়ে আবার আগের অবস্থানে ফিরে আসে 10 ঘন্টা 30 মিনিটে। বোটটির স্রোতের অনুকূলে 5 কিমি যেতে যা সময় লাগে, স্রোতের প্রতিকূলে 4 কিমি যেতে একই সময় লাগে, তবে স্রোতের গতিবেগ কত জিজ্ঞাসা করছে। তার মানে কি, এখানে দেখো আমরা এই দুটো জিনিস থেকে, অর্থাৎ বোটটির স্রোতের অনুকূলে 5 কিমি যেতে যা সময় লাগে, স্রোতের প্রতিকূলে 4 কিমি যেতে একই সময় লাগে, এই কথা থেকে যেটা আমরা ডিসকাস করব, যেটা আলোচনা নিষ্কাশনটা বের করব, সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে বেগ বের করবে। যেহেতু সময় এক দুই ক্ষেত্রে, সেজন্য এই 5 আর 4 যেটা অনুপাত হবে সেটা হয়ে যাবে তাহলে অনুকূলে আর প্রতিকূলে বেগ। যেহেতু অনুকূলে বেগ কি হবে, অনুকূলে বেগ বেশি হবে, তখন অনুকূলে বেগ হচ্ছে 5 আর প্রতিকূলে বেগ হচ্ছে কত 4। তো আমরা সেটাকে জন্য অনুকূলের বেগকে কত ধরে নেব 5কে, আর প্রতিকূলের বেগকে ধরে নেব কত 4কে। এটা কি, এটা হচ্ছে অনুকূলের বেগ আর এটা হচ্ছে প্রতিকূলের বেগ। ঠিক আছে, এখন দেখো কত 35 কিমি দূরত্ব গিয়ে আবার আগের স্থানে ফিরে আসতে 10 ঘন্টা 30 মিনিট সময় লাগে। তাহলে 10 ঘন্টা 30 মিনিট মানে কত, 10 ঘন্টা আর 30 মিনিট মানে হচ্ছে হাফ ঘন্টা। 10 দুগুণে 20, 20 আর 21, 21/2 ঘন্টা, অর্থাৎ টোটালটাকে আমরা ঘন্টাতে পরিণত করে নিলাম। এখন দেখো 35 কিমি যায়, ঠিক আছে, কত 5K। ওকে, অর্থাৎ 5K এটা আমরা কি ধরেছি, বেগ ধরেছি। 35/5K এটাকে দিয়ে ভাগ করলে, অর্থাৎ ডিস্টেন্সকে বেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যাবে। প্লাস আরেকবার কি, ওই 35 কিমি কত যায়, প্রতিকূলে যায়, তখন কত বেগ 4K-তে যায়। ঠিক আছে, অর্থাৎ এই দুটো টাইমের যদি যোগ করি আমরা, তাহলে কত হবে সেটা 21/2। ওকে, এখন দেখো এখানে 35 হচ্ছে, এখানে 35 হচ্ছে, 35 যদি আমরা কমন নিই তাহলে ওই পারে যদি ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে কত, এখন থাকবে 1/5K/1/4K থাকবে। আর ওইদিকে ওটা চলে গেলে হবে 21/2 ইন্টু নিচে হয়ে যাবে 35। এখানে কাটাকাটি করে দাও, 3 7 21, 5 7 35। ওকে, আর এটা আমরা লসাগু করে নেব, 5K আর 4K এর লসাগু হচ্ছে তোমার 20K। দেখো এটার সঙ্গে এটা ভাগ করলে 4 5 20, অর্থাৎ উপরে আসছে 4, আর এটা 4K এটা দিয়ে ভাগ করলে 4 5 20, অর্থাৎ আসছে 5, সমান হচ্ছে 3/10। এখন দেখো 4 5 কত আসছে এখানে 9, অর্থাৎ 9/20K ইকুয়াল টু হচ্ছে 3/10। এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, এইটার সঙ্গে এটা কেটে দাও, 3 3 9, অর্থাৎ 3/2। কে এর মান কত হচ্ছে
কে এর মান হচ্ছে তোমার 3/2 মানে 1.5। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা কি বলে এটা অনুকূল বেগ আর প্রতিকূল বেগ বের হয়ে যাবে, অর্থাৎ 1.5 দিয়ে গুণ করতে হবে। তো আমাদের কি চেয়েছে, স্রোতের গতিবেগ চেয়েছে। তাই স্রোতের বেগ গতিবেগ মানে কি, স্রোতের গতিবেগ মানে হচ্ছে অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ। প্রতিকূলে গতিবেগ কত, 4k/2, অর্থাৎ অনুকূলে মাইনাস প্রতিকূলে বাই 2 দিয়ে ভাগ করে পারে, সেটাই পাওয়া যায় আমাদের স্রোতের বেগ। তাহলে 5k মাইনাস 4k, তাহলে হচ্ছে কত, 1k। 1k মানে শুধু k/2। এখন দেখো এই মানটা বসিয়ে দাও, কে এর মান কত, 1.5, তাহলে 1.5/2, অর্থাৎ 1.5 এর অর্থাৎ 1.5 টাকার মানে 1.5 মানে হচ্ছে 1.5 টাকা, তার মধ্যে কত হবে, 75 পয়সা হবে, অর্থাৎ 0.75, মানে ভাগ করে দেখে নেবেন। ঠিক আছে, অর্থাৎ অপশন সি এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের স্রোতের বেগ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।